দেখো আমরা পড়বো যে তড়িৎচুম্বক বর্ণালীর অঞ্চল সমূহ। ঠান্ডা মাথায় বুঝবা, তড়িৎচুম্বক বর্ণালীর অঞ্চল সমূহ আমরা একটু পড়ালেখা করব। সবাই আসো, একজনকে তো বাইর করে দিছি, ওগুলো লাভ নাই। দেখো তড়িৎচুম্বক বর্ণালীর যে অঞ্চল সমূহ, আবারও বলি, তড়িৎচুম্বক বর্ণালীর অঞ্চল সমূহকে তুমি যখনই ভাগ করতে যাবা, এই ভাগটা হয় হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি, ভালো করে বুঝবা, ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ সংখ্যার উপর। আচ্ছা, দেখা কি যাচ্ছে না ফেটে গেছে? পিকচারটা কিন্তু ফেটে গেছে আসলে। ফেটে গেছে না, দেখা অবশ্য যাচ্ছে। যাই হোক, বইয়ের জিনিস তো দেখে নিও। তড়িৎচুম্বক বর্ণালীর অঞ্চলগুলোকে তাদের তরঙ্গ দৈর্ঘ্য, ভালো করে বুঝবা, তড়িৎচুম্বক বর্ণালীর যে অঞ্চলগুলোকে দেখা যাচ্ছে না, তাহলে তারা দেখা না গেলে, দেখা না গেলে বন্ধু কথা কইও না, 12 মাসে 13 কি যেন বলে। দেখো এখানে, দেখো এখানে দেখা যাবে, এখানে অবশ্যই দেখা যাবে। দেখো তড়িৎচুম্বক বর্ণালীর অঞ্চল সমূহ, এটা আমি কেন পড়াচ্ছি এখান থেকে, কারণ এগুলো লিখতে গেলে আমাদের অনেক সমস্যা। ঠিক আছে, এখন দেখো তড়িৎচুম্বক বর্ণালীর যে অঞ্চল সমূহ, যেটা তুমি তড়িৎচুম্বক বর্ণালীর অঞ্চল দেখতে পাচ্ছ, এই তড়িৎচুম্বক বর্ণালীর অঞ্চলটা কয়েকটা ভাগে ভাগ করা হয় এবং তাদেরকে তরঙ্গ দৈর্ঘ্য এবং তাদের ফ্রিকোয়েন্সি অনুপাতে ভাগ করা হয়। এই ফ্রিকোয়েন্সি মানেই কম্পাঙ্ক, ভালো করে বুঝবা, ফ্রিকোয়েন্সি মানেই কম্পাঙ্ক। আমরা কি জানি? ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ, আমরা জানি ই ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ। দেখো আমরা জানি ই ইকুয়াল টু এইচ নিউ, তাহলে কি জানি? ই এইচ যদি প্রপোর্শনাল টু হচ্ছে নিউ। আবার নিউ ইকুয়াল টু কি জানি? নিউ ইকুয়াল টু হচ্ছে আমরা জানি সি বাই ল্যামডা। তাহলে দেখো সি যদি হয়, ভালো করে বুঝবা, সি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। আমি এটা বারবারই বলছি। এখন দেখো এই জায়গাটাতে বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য তথা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক সংখ্যার ভিত্তিতে তরঙ্গ দৈর্ঘ্যর ক্রমবৃদ্ধি অনুসারে 7টা অঞ্চলে ভাগ করা হয়। কয়টা অঞ্চলে ভাইয়া? 7টা অঞ্চলে ভাগ করা হয়। কার উপরে ডিপেন্ড করে? এই তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে। ঠান্ডা মাথায় বুঝবা, এগুলা পড়তে হবে, এই জিনিসগুলো না পড়লে পারবা না। তো 7টা অঞ্চলে ভাগ করা হয়। আমি বলছি যে মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, ইউভি লাইট, দৃশ্যমান আলো, ঠিক আছে, ইউভি লাইট, দৃশ্যমান আলো। এর পরের দিকে চলে আসি অবলোহিত, তারপরে হচ্ছে মাইক্রোওয়েভস, রেডিও ওয়েভ, এই অঞ্চলগুলোতে ভাগ করা হয়। ঠিক আছে, তার মানে এই অঞ্চলগুলোতে আমাকে 7টা অঞ্চলে ভাগ করা হয়ে থাকে। কার উপর ডিপেন্ড করে বলো দেখি একটু? এটা অবশ্যই ল্যামডা এবং নিউ এর উপর ডিপেন্ড করে, ল্যামডা এবং নিউ এর উপর ভিত্তি করে। ক্লিয়ার কিনা বলো? এইটুকু ক্লিয়ার কিনা? এই যে 7টা অঞ্চলে ভাগ করা হয়েছে, কার উপর ভিত্তি করে? এই কেউ একজন ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার করে দে। ল্যামডা এবং নিউ এর উপর ভিত্তি করে। ঠিক আছে, ল্যামডা এবং নিউ এর উপর ভিত্তি করে। আচ্ছা ভাইয়া, এখন বলতে পারবে ভাইয়া এইগুলা আপনি কেন হচ্ছে ইয়ে করলেন, আপনি হচ্ছে কেন স্লাইড দিয়ে পড়াচ্ছেন আজকে? বা কারণ এগুলা লিখে তো লাভ নাই, এগুলা তো মুখস্থ করতে হবে। এগুলা লিখে আমার কোনো লাভ নাই, এগুলা মুখস্থ করতে হবে। ঠিক আছে, এগুলা লিখে টোটালি কোনো লাভ নাই, মুখস্থ করতে হবে। এখন এই টাইমটা নষ্ট করবো না আমি। এখন চলে আসি গামা রশ্মি। যদি আধা ঘন্টায় ক্লাস শেষ হয়, আধা ঘন্টায় ক্লাস শেষ হয়ে গেল, সমস্যা কি? গামা রশ্মি, গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য আমি তো বলছিলাম যে গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য কত। ঠিক আছে, গামা রশ্মি আমি আবারও বলছিলাম যে 5, 1 2 3 4 5 হবে না, এখানে তো এটা ভুল আছে, এখানে ভুল আছে, এখানে এটা ভুল আছে ভাইয়া, এখানে ভুল আছে। আচ্ছা দেখ, ভুল নাই, সবই ঠিক আছে। দেখো গামা রশ্মি হচ্ছে 1 2 3 4, 4টা সংখ্যা থাকবে এবং শেষে 5 থাকবে, আর হচ্ছে এটা 0.01 ন্যানোমিটার পর্যন্ত বিস্তৃত হবে। এই অঞ্চলে তরঙ্গ দৈর্ঘ্য খুবই ক্ষুদ্র হয়। তরঙ্গ দৈর্ঘ্য যদি ক্ষুদ্র হয়, ভালো করে বুঝো, তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে ই হবে বড়, তাহলে ই হবে হচ্ছে এখানে বড়। তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে ই হবে হচ্ছে বড়। ঠান্ডা মাথায় বুঝবে, তরঙ্গ দৈর্ঘ্য ছোট হলে ই হবে হচ্ছে বড়।
ঠিক আছে, এখন দেখো এইখানে তরঙ্গ দৈর্ঘ্য খুব ক্ষুদ্র হয়, অধিক শক্তিশালী হয়, তেজস্ক্রিয় আইসোটোপ থেকে গামা রশ্মি ব্যবহৃত হয়, বের হয়। তাহলে গামা রশ্মি কোথা থেকে বের হয়? আমি বলছিলাম তেজস্ক্রিয় আইসোটোপ থেকে আলফা বিটা গামা রশ্মি বের হয়, 3 ধরনের রশ্মি বের হয়। তাহলে কোথা থেকে বের হবে? তেজস্ক্রিয় আইসোটোপ থেকে। ঠিক আছে, এই রশ্মির মসবার্ন বর্ণালীতে, আবারও বলি, এই রশ্মিটা হচ্ছে মসবার্ন স্পেকট্রোস্কোপিতে ব্যবহৃত হয়। কোথায় ভাইয়া ব্যবহৃত হয়? মসবার্ন স্পেকট্রোস্কোপি। আবারও বলি, মসবার্ন স্পেকট্রোস্কোপি, এটা হচ্ছে একটা স্পেকট্রোস্কোপিক টেকনিক। আরেকটা হচ্ছে নিউট্রন সক্রিয়, এইটা খুবই ভালো মতো পড়বেন। নিউট্রন সক্রিয়ণ বিশ্লেষণে গামা রশ্মি ব্যবহৃত হয়। যদি আপনাকে বলে যে নিউট্রন সক্রিয়ণ বিশ্লেষণে কোন রশ্মি ব্যবহৃত হয়, বলবেন গামা রশ্মি ব্যবহৃত হয়। এইটুকু ক্লিয়ার? চলে আসি, যেগুলা পড়া দাগায় দিচ্ছে এগুলা পড়বেন। চলে আসি, আপনারা বইয়ে দাগায় নিতে পারেন। ঠিক আছে, এখানে খুব বেশি আহামরি কিছু নাই, বইয়ে দাগায় নেবেন। রঞ্জন রশ্মি, এখানে যেটা শেষ সেখান থেকে শুরু, 10 ন্যানোমিটার। এক্স রে, মনে রাখার কি বুদ্ধি বলছিলাম? এক্স মানে হচ্ছে 10, তাহলে শেষ হয় কত হয়? 10 ন্যানোমিটারে। শেষ হয় হচ্ছে 10 ন্যানোমিটারে। এক্স মানে 10 ন্যানোমিটারে শেষ হবে, তাহলে পরিসরে শেষ হবে। এবং এক্স রে, এক্স রে ফ্লোরোসেন্স বা প্রতিপ্রভা বিশ্লেষণকারী এক্স রে নিঃসরণ, এক্স রে ক্রিস্টালোগ্রাফি তে রঞ্জন রশ্মি ব্যবহৃত হয়। তাহলে এক্স রে থেকে পড়বেনটা কি? এক্স রে থেকে এই যে এর দৈর্ঘ্যটা পড়বেন। এখন আপনাকে এখানে প্রশ্ন করতে পারে যে গামা রে এবং এক্স রে, গামা রে এবং এক্স রে, এই দুইটার মধ্যে ভালো করে বুঝবেন, গামা রে এবং এক্স রে এই দুইটার মধ্যে কার শক্তি বেশি? বলেন দেখি, কার শক্তি বেশি? প্রশ্ন বললাম, গামা রে এবং এক্স রে কার শক্তি বেশি? বলেন, তাড়াতাড়ি বলবেন, ফার্স্ট বলেন। বলেন, গামা রে এবং এক্স রে এর মধ্যে কার শক্তি বেশি? তাড়াতাড়ি বলেন। ওমা, চুপচাপ বসে আছে কেন রে গাধার দলগুলা? গামা রে এবং এক্স রে এর মধ্যে কার শক্তি বেশি? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। কি পরিমাণ গাধা রে! কার তরঙ্গ দৈর্ঘ্য কম? গাধা কোথাকার! কার তরঙ্গ দৈর্ঘ্য কম? এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা কম কার? কার? গামারের তরঙ্গ দৈর্ঘ্য কম না? তাহলে গামারের যদি তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তাহলে অবশ্যই গামা রে। হ্যাট গাধা, এক্স রে কেন হবে? শক্তি বেশি বলছি, তাহলে শক্তি কার উপর ডিপেন্ড করে? ই ইকুয়াল টু ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। ভালো করে বুঝবি, ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। ঠিক আছে, এটা একটু মনে রাখবি, ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। যদি ই ইজ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা হয় তাহলে ল্যামডা যত কম শক্তি তত কি বেশি হবে। তার কারণে এখানে অবশ্যই গামা রের তরঙ্গ দৈর্ঘ্যটা সব থেকে বেশি হবে। এখানে গামা রের তরঙ্গ দৈর্ঘ্যটা কম, শক্তিটা বেশি হবে। ঠিক আছে, এই জিনিসটা বুঝবি। তাহলে গামা রের কি, আরে গাধা কোথাকার, তুই কমেন্ট ডিলিট করিস কেন? শিখে নে। অতি বেগুনি রশ্মি ভাই মোস্ট ইম্পর্টেন্ট, ভাই মোস্ট ইম্পর্টেন্ট এখানে অতি বেগুনি রশ্মিটা। কি কি পড়বেন ভাই আমি হাইলাইট করে দিচ্ছি আপনাদেরকে। দেখেন, অতি বেগুনি রশ্মি পড়বেন ইউভি, ইউভি ইউভি ফটো ইলেকট্রন স্পেকট্রোস্কোপিতে কত তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা পড়বেন। সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনগুলা সেটা আমি দেখাই দিচ্ছি, সব থেকে বেশি ইম্পর্টেন্ট গুলো আমি রেড মার্ক করে দিচ্ছি। জীবাণুনাশকের কাজে যেটা ব্যবহার করা হয় এটা খুবই ইম্পর্টেন্ট, 480 থেকে এত 80 ন্যানোমিটার। অপটিক্যাল সেন্সরের কাজে যেটা ব্যবহার করা হয়, ভালো করে বুঝবেন, অপটিক্যাল সেন্সর রূপে যেটা ব্যবহার করা হয় সেটা পড়বেন। হ্যাঁ, ড্রাগ শনাক্তকরণে কত তরঙ্গ দৈর্ঘ্য, ভাইয়া এখানে কি কি পড়বো? এই যে ড্রাগ শনাক্তকরণে কত তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়। হ্যাঁ, এরপরে চলে আসি, এই যে প্রোটিন সংশ্লেষণে কত তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়। এই যে প্রোটিন সংশ্লেষণে কত তরঙ্গ দৈর্ঘ্য ব্যবহার করা হয়, এই জিনিসটা একটু ভালো মতো পড়বেন। এই দেখেন এখানে বলছে নিচের কোন কোন অঞ্চলে রশ্মি শক্তি সব থেকে বেশি? বলেন দেখি, কোন অঞ্চলের রশ্মি সব থেকে বেশি? এটা বলতে পারবেন? কোন অঞ্চলের রশ্মি শক্তি সব থেকে বেশি? কোন অঞ্চলের রশ্মি শক্তি সব থেকে বেশি? বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন না, দেরি করা যাবে না তো।
এটা এই জন্য এইভাবে পড়াবো, তো বলছিলাম না কালকে এটা পিডিএফ দিয়ে পড়াবো। কোন অঞ্চলে রশ্মি শক্তি সব থেকে বেশি? কি কি আছে? এক্স রে নাই, ইউভি। হ্যাঁ, গুড, ইউভি সব থেকে বেশি, কারণ এই ইউভি লাইটটা, কারণ এই ইউভি লাইটের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। গুড, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা চলে আসি চিকিৎসা থেরাপির ক্ষেত্রে। চিকিৎসা থেরাপির ক্ষেত্রে কোন ইউভিটা ব্যবহার করা হয়? 300 থেকে 320 ন্যানোমিটার। ভাই এগুলা কি মুখস্থ করতে হবে? জি, এগুলা ঝাড়া মুখস্থ করতে হবে। আপনি যদি মুখস্থ করতে না চান তাহলে আপনি ধরা খাবেন। এই ঝাড়া, এইগুলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর একাডেমিক প্লাস অ্যাডমিশন। একাডেমিক প্লাস অ্যাডমিশন, ঠিক আছে? ঠিক আছে, অ্যাডমিশনে, এই অ্যাডমিশনে এই জায়গা থেকে 1 মার্ক আসে, স্পেশালি জাহাঙ্গীরনগর, তারপরে ঢাকা ইউনিভার্সিটি, এই জায়গাটা মাস্ট বি ইম্পর্টেন্ট। চলে আসি দৃশ্যমান অঞ্চল। তাহলে দৃশ্যমান অঞ্চল হচ্ছে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা হচ্ছে ভিবগিওর, ভায়োলেট, ইন্ডিগো, তারপরে আপনার মনে করেন যে ব্লু, তারপরে গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড। এই জিনিসটা ভালো মতো পড়বেন, ঠিক আছে? এই জিনিসটা কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম? ভায়োলেট, বে, নি, আ, স, হ, ক, লা। তার মানে দেখেন এই যে রেড যেটা আছে, এই রেডের থেকে এই যে ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, রেডের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তার মানে রেডের তরঙ্গ দৈর্ঘ্য যদি সব থেকে বেশি হয়, রেডের ই মানে হচ্ছে আপনার শক্তিটা সব থেকে কম হবে। হ্যাঁ, সব থেকে কম হবে। আর বেগুনি শক্তি সব থেকে বেশি হবে, ই বেশি হবে। তাহলে বুঝতে পারছেন, ই বেশি হবে। যদি বলে যে মাঝামাঝি তরঙ্গ দৈর্ঘ্য কার, দৃশ্যমান অঞ্চলের মাঝখানের তরঙ্গ দৈর্ঘ্য কার, তাহলে বলবেন সবুজের। মাঝখানের তরঙ্গ দৈর্ঘ্য কার, বলবেন সবুজের, ঠিক আছে? এরপরে চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে অবলোহিত বা আইআর অঞ্চল। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট আইআর অঞ্চল, ভালো করে বুঝবেন। মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এখানকার আইআর অঞ্চল। দেখেন অবলোহিত রশ্মির অঞ্চল দৃশ্যমান অঞ্চল বা ভিজিবল বা ইনফ্রারেডের পর থেকে শুরু হয়, আইআর এর পরে এটা শুরু হয়। তার মানে 780 ন্যানোমিটার থেকে 1000 মাইক্রোমিটার অথবা 1 মিলিমিটার। 1 মিলিমিটার, আই দেখতে 1 এর মতো, এই জন্য 1 মিলিমিটার, এটা মনে রাখবেন, ঠিক আছে? এইখানে এই আইআর 3টা অঞ্চলে বিভক্ত। একটা হচ্ছে নেয়ার আইআর, মিডিল আইআর, ফার আইআর। ভাইয়া সব থেকে ইম্পর্টেন্ট কি এদের ব্যবহার? নেয়ার আইআর ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে। মিডিল আইআর এর এইটা পড়বেন, মিডিল আইআর তরঙ্গ দৈর্ঘ্যটা ইম্পর্টেন্ট। মিডিল আইআরটা ব্যবহার করা হয় হচ্ছে জৈব যৌগ শনাক্তকরণে। জৈব যৌগের যে কার্যকারী মূলক, যেমন মনে করো ওএইচ মূলক আছে, বন্ড COOH মূলক আছে, তারপরে হচ্ছে বন্ড NH2 মূলক আছে, এই জিনিসগুলা। এখন দেখেন তো এই যে জৈব যৌগের যে কার্যকারী মূলকগুলো আছে, জৈব যৌগের কার্যকারী মূলকগুলো যে আছে, এই জৈব যৌগের কার্যকারী মূলক শনাক্তকরণের জন্য, আবারও বলি, জৈব যৌগের কার্যকারী মূলক শনাক্তকরণের জন্য একমাত্র মিডিল আইআরটা ব্যবহার করা হয়। আপনারা বইয়ে দেখায় নেবেন, এটা বই থেকেই পড়তে হবে। মিডিল আইআরটাই ব্যবহার করা হয়। ফার আইআর যেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে চিকিৎসা থেরাপির জন্য। আবারও বলি, ফার আইআরটা যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে চিকিৎসা থেরাপির জন্য। ক্লিয়ার এইটুকু? ক্লিয়ার এইটুকু বলেন, ক্লিয়ার? এরপরে চলে আসেন মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ কি কাজে ব্যবহার করা হয়? মাইক্রোওয়েভ দেখা যায় যে 1000 মাইক্রোমিটার থেকে 100 সেন্টিমিটার এই পরিসরে থাকে। এই সকল অঞ্চলে যে 300 গিগাহার্টজ থেকে 3000 মেগাহার্টজ পর্যন্ত হয়ে থাকে। এটা পড়বেন, এইগুলা পড়বেন। হ্যাঁ, এগুলা খুব ভালো মতো পড়বেন যে ফ্রিকোয়েন্সি 300 গিগাহার্টজ থেকে 300 মেগাহার্টজ পর্যন্ত হবে। তো এই জিনিসটা একটু পড়বেন। আচ্ছা, এরপর চলে আসি রেডিও ওয়েভস। রেডিও ওয়েভস এর যে অঞ্চলটা, সেটা হচ্ছে রেডিও ওয়েভস এর অঞ্চলটা, এটা তরঙ্গ দৈর্ঘ্যটা দেখবেন 1 মিলিমিটার থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা পড়বেন। এটা 3000 গিগাহার্টজ থেকে 3 কিলোহার্টজ পর্যন্ত বিস্তৃত। এদের ফ্রিকোয়েন্সিটা পড়বেন, ফ্রিকোয়েন্সি গুলা পড়বেন, ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাইয়া কিভাবে মনে রাখবো 3000 না 300, মেগাহার্টজ কোথায়, গিগাহার্টজ কোথায়? এগুলো একটু কষ্ট করে মুখস্থ করতে হবে।
এটা কষ্ট করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? এখন চলে আসি এনএমআর পরমাণু বা বিজোড় পরমাণু বা প্রোটন, নিউট্রন, নিউক্লিয়াসে এই যে দেখা যায় যে হাইড্রোজেন যাদের এনএমআর একটি পরমাণু তারাই এনএমআর একটি পরমাণু, মনে রাখবেন এনএমআর একটি পরমাণু, একটি পরমাণু যাদের আমি পড়াবো এটা বেজোড় ভর অথবা প্রোটন থাকবে। বেজোড় সংখ্যক যখন প্রোটন থাকে বা বেজোড় সংখ্যক যখন তার ভর অবস্থান করে তখন সেটাকে আমরা বলবো কি, বলো দেখি, এনএমআর অ্যাক্টিভ পরমাণু। তাহলে এনএমআর অ্যাক্টিভ পরমাণু কারা? এনএমআর অ্যাক্টিভ পরমাণু কারা? আবারও বলি, এনএমআর অ্যাক্টিভ পরমাণু তারাই যাদের বেজোড় সংখ্যক প্রোটন, নিউট্রন অথবা বেজোড় সংখ্যক ভর থাকে। আবারও বলি, বেজোড় সংখ্যক নিউট্রন, প্রোটন অথবা ভর থাকে। তাহলে এরা কি করে? এদের উইক ম্যাগনেটিক মোমেন্ট থাকে। হ্যাঁ, এই উইক ম্যাগনেটিক মোমেন্ট থাকবে। আচ্ছা, এই উইক ম্যাগনেটিক মোমেন্টটা থাকার কারণে ভালো করে বুঝবা, এই যে উইক ম্যাগনেটিক মোমেন্ট থাকে, এই উইক ম্যাগনেটিক মোমেন্টটা থাকার জন্য, আবারও বলি, উইক ম্যাগনেটিক মোমেন্টটা যখন যখন দেখবা যে সিঙ্গেল অবস্থায় আছে, এই যে সিঙ্গেল অবস্থায় আছে, তখন এদের মধ্যে দেখবা এর মাঝে একটা দুর্বল চৌম্বক ক্ষেত্র কি হয় বলো দেখি, দুর্বল চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এর মাঝে একটা দুর্বল চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই যে দুর্বল চৌম্বক ক্ষেত্রটা যখন তৈরি হয়, কারণ এ রোটেট করে, এ রোটেট করবে, এ কি করে, রোটেট করবে, এইভাবে ঘুরতে থাকে, এই যে রোটেট করবে, এই যে যখন রোটেট করবে তখন দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়। এই কারণে এনএমআর একটি পরমাণু, এনএমআর একটি পরমাণু তারাই যারা কি করে না, যারা এনএমআর একটি পরমাণু তারা যাদের বেজোড় ভর বা প্রোটন অথবা নিউট্রন থাকে। আবারও বলি, বেজোড় সংখ্যক ভর থাকতে পারে, বেজোড় সংখ্যক প্রোটন থাকতে পারে, বেজোড় সংখ্যক নিউট্রনও থাকতে পারে। তার মানে যখনই দেখবেন যে এই যে হাইড্রোজেন 1, কার্বন 13, ফ্লোরিন 19, তারপরে 31, এই যে বেজোড় সংখ্যক ভর, বেজোড় সংখ্যক ভর, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা এনএমআর অ্যাক্টিভ পরমাণু। ক্লিয়ার? এনএমআর অ্যাক্টিভ পরমাণু কারা? আর এগুলা কেন এনএমআর অ্যাক্টিভ? বেজোড় সংখ্যক থাকার কারণে কেন এনএমআর অ্যাক্টিভ? কারণ এদের কি উইক ম্যাগনেটিক মোমেন্ট থাকে, উইক ম্যাগনেটিক মোমেন্ট থাকে। ক্লিয়ার? ক্লিয়ার এইটুকু? দেখেন, আমি জীবনের প্রথম মনে হয় ইয়ে দিয়ে পড়াচ্ছি, মানে একাডেমিক আমি পড়াচ্ছি হচ্ছে বই থেকে। যাই হোক, রেডিও ওয়েভ অঞ্চল এইটা মনে রাখবেন, রেডিও ওয়েভ অঞ্চল, রেডিও ওয়েভ অঞ্চলের ব্যবহারটা মনে রাখবেন। হ্যাঁ, এইটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের? দেখো, এখন রেডিও ওয়েভ অঞ্চল, ভাইয়া রেডিও ওয়েভ অঞ্চলের পরিসর তো আমি বলে দিছি, এটা যদি তুমি পড়তে চাও পড়বা, না পড়লে না, এটা বের করা যায়, কিন্তু এইটা একটু পড়ে রাখা ভালো। এখন চলে আসি ভাইয়া, এটা কি গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখো, টিভি, রেডিও টিভি সিগন্যাল ও এমআরআই যন্ত্রে ব্যবহৃত হয়। আবারও বলি, রেডিও টিভির সিগন্যাল এবং এমআরআই যন্ত্রে এটা ব্যবহার করা হয়। মাইক্রোওয়েভ যে অঞ্চলটা সেটা ব্যবহার করা হয় ওয়াইফাই, মোস্ট ইম্পর্টেন্ট, ওয়াইফাই এ কোনটি ব্যবহার করা হয়, মোবাইল ফোন সিগন্যালে কোনটি ব্যবহার করা হয়, মাইক্রোওভেনে কোনটি ব্যবহার করা হয়। ওয়াইফাইটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা কোথায় ব্যবহার করা হয়, ফাই ওয়াইফাই আর কি। হ্যাঁ, তাহলে মাইক্রোওয়েভ ব্যবহার করা হয় হচ্ছে ওয়াইফাই, ওয়াইফাই যখন তুমি ব্যবহার করবে এটা মাইক্রোওয়েভ। এরপরে চলে আসছে অবলোহিত অথবা আইআর। রিমোট কন্ট্রোলে, ভালো করে বুঝবেন, রিমোট কন্ট্রোলে সবসময় আইআর ব্যবহার করা হয়। ওই যে দেখেন যে রিমোটের সামনে একটা লাইট থাকে, ছোট্ট লাইট থাকে, ওইটা আইআর অঞ্চলে ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যোগাযোগ ও ফিজিওথেরাপি ব্যবহার করা হয়। ঠিক আছে, দৃশ্যমান, সালোক সংশ্লেষণ ও বিশ্লেষণীয় রসায়ন এটা ব্যবহার করা হয়। এরপরে চলে আসি ইউভি, মোস্ট ইম্পর্টেন্ট। ইউভি হচ্ছে জাল টাকা শনাক্তকরণ, মোস্ট ইম্পর্টেন্ট, জাল টাকা শনাক্তকরণ।
মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, জাল টাকা শনাক্তকরণে ব্যবহার করা হয়। এক্স রে চিকিৎসা ক্ষেত্রে দেহের অভ্যন্তরে প্রতিচ্ছবি তোলার কাজে ব্যবহার করা হয়, এবং গামারে ব্যবহার করা হয় ক্যান্সার চিকিৎসা। ভাইয়া সব থেকে ইম্পর্টেন্ট কি, এই যে এগুলা জায়গায় দিছি, রিমোট কন্ট্রোল, ওয়াইফাই, তারপরে রেডিও টিভি সিগন্যাল, তারপরে হচ্ছে মোবাইল ফোনের সিগন্যাল, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে এই যে অবলোহিত অঞ্চল, ঠিক আছে। বুঝতে পারছো? এইটুকু বোঝা গেছে? দেখো কি কি পড়তে হবে বোঝা গেছে, কি কি পড়তে হবে বোঝা গেছে। এখন আসি ম্যাথগুলা। এই ম্যাথগুলাকে আমি করাইছিলাম, এই যে দেখেন, বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত এত, ফ্রিকোয়েন্সি, তরঙ্গ সংখ্যা নির্ণয় করো। ম্যাথগুলা কি করাইছিলাম? না করাইলে বলবেন। ম্যাথগুলা করাইছিলাম, তাড়াতাড়ি দেখেন, ম্যাথ কি করাইছিলাম? ম্যাথ করাইছি, দেখেন দেখেন, তাড়াতাড়ি দেখেন। এই রেহেনুমা, রানু, আর কে কে আছে? আন্টির নাম দিছে এগুলা, সোহা, তারপরে আর কে কে আছে? ম্যাথ কি করাইছিলাম? করাইলে বল, না করাইলেও বল, করাইলেও বল, তাড়াতাড়ি বল, খাবার অর্ডার দিতে হবে আবার, খুব প্যারায় আছি। তাড়াতাড়ি বলেন। না, আচ্ছা ঠিক আছে, চলে আসেন, ম্যাথগুলো একটু করি। এই নোটটা এখানে পেয়ে যাবেন, এখানে আমি স্লাইডটা দিয়ে দিব। হ্যাঁ, চলে আসেন, ম্যাথমেটিক্যাল যে টার্মটা আছে সেটাতে চলে আসেন। চলে আসি ম্যাথ। এই আপনারা ভাত খায় বসছেন? তাহলে ম্যাথস যদি আপনি করতে চান, দেখেন 2.29, এই ম্যাথটা দেখবেন, হাজারি স্যারের বই। বলা আছে বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, দেখেন এখানে বলা আছে বেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে ল্যামডার মান দেয়া আছে 4100 অ্যাংস্ট্রম। 4100 অ্যাংস্ট্রম মানে হচ্ছে 410 ন্যানোমিটার, ঠিক আছে, ন্যানোমিটার। এই ল্যামডার মানে এটা দেয়া আছে। এর ফ্রিকোয়েন্সি ও তরঙ্গ সংখ্যা, ভাই ফ্রিকোয়েন্সি মানে কি? নিউ ইকুয়াল টু হোয়াট, তরঙ্গ সংখ্যা কি? নিউ বার ইকুয়াল টু হোয়াট। তাহলে দেখেন, আপনাকে ভালো মতো জানতে হবে যে এখানে ল্যামডা ইকুয়াল টু কি। ল্যামডা ইকুয়াল টু কি, সূত্র কি বলেন? ল্যামডা ইকুয়াল টু কি? ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ। তাহলে নিউ ইকুয়াল টু কি? নিউ ইকুয়াল টু হচ্ছে সি বাই ল্যামডা, একবারও লিখতে পারেন এইটা। তাহলে দেখেন নিউ ইকুয়াল টু সি এর মান কত? এইটা যদি ন্যানোমিটারে নেন, আপনাকে সি এর মানটা কিসে নিতে হবে বলেন? সি এর মানটা কিসে নিব আমরা? এইটা যদি আমি ন্যানোমিটারে নেই, ল্যামডা, যেহেতু এটাও আলোর বেগ, আলোর বেগ, আর এখানেও তাহলে আমার কি নিতে হবে? এখানে আমার কিন্তু আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার কত? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। যদি এটা তুমি মিটার পার সেকেন্ডে নাও, তাহলে এইটা অবশ্যই তোমাকে মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে কি হবে?
410 ইন্টু 10⁻⁹ মিটার। ন দিয়ে ন্যানোমিটার মনে রাখবা, ন দিয়ে হচ্ছে ন্যানো আর ন দিয়ে হচ্ছে 9, এইভাবে মনে রাখবা। কবিতা মনে রাখার কোনো দরকার নাই। ন দিয়ে ন্যানো, ন দিয়ে 9। তার মানে দেখো এই জায়গায় ল্যামডার মানটা যদি তুমি এখানে ন্যানোমিটারে বসাও তাহলে এখানে ম্যাথ হবে না, কারণ উপরে মিটার কাটতে হবে। এখন দেখো তাহলে ল্যামডার মান কত, 410 ইন্টু 10⁻⁹। তাহলে এখানে নিউ এর মান কত আসে দেখেন, নিউ এর মান কত আসে দেখো। আমি এটা খাবারটা অর্ডার দিই, নিউ এর মান কত আসে দেখো, ফার্স্ট করো নিউ এর মান কত আসে দেখো, কমেন্ট করো, আমি খাবারটা অর্ডার দেই। তোমাদেরকে পড়াইতে পড়াইতে বাসায় কেউ নাই, খুব বাজে অবস্থায় আছি। খুবই বাজে অবস্থায় আছি। পৃথিবীতে এটা মনে রাখবা যে আসলে মধ্যবিত্ত ঘরে জন্ম নেওয়াটা খুব অভিশাপ। কত কষ্ট করতে হয় আমাদের। সবসময় চেষ্টা করবা ভালো কিছু করার জন্য, ভালো কিছু যেন ভালো কিছু হয় আর কি। আমরা একটা জিনিস খাইতে গেলে দুইবার ভাবি যে এটার দাম কত হবে, এটা কি হবে, ওইটা কি হবে। অ্যান্সার কত আসছে, অ্যান্সার কত আসে বলো। ও বাবা, এরা কি ধরনের গাধা রে, এই ম্যাথ করতেছিস ক্যালকুলেটর নিয়ে বসিস নাই, অ্যান্সারটা কত আসে বল। ও মা, ছাগলের মতো বসে আছে। অ্যান্সার করো, তাড়াতাড়ি করো। অ্যান্সার করিছেন? হ্যাঁ, গুড। এটার অ্যান্সার আসছে হচ্ছে 7.3। গুড, ভেরি গুড। এটার অ্যান্সার আসছে হচ্ছে 7.317 ইন্টু 10⁻14। আচ্ছা, এটার এককটা কি, ইউনিটটা কি বলেন? ইউনিটটা কি? হার্জ। হার্জ মানে পার সেকেন্ড। এই পার সেকেন্ডটাকেই বলা হচ্ছে আমাদের হার্জ। বুঝতে পারছেন? এই পার সেকেন্ডটাকেই বলা হচ্ছে হার্জ। ক্লিয়ার? ম্যাথটা ক্লিয়ার? ম্যাথ কিভাবে করতে হয় বোঝা যাচ্ছে? ম্যাথটা ক্লিয়ার? ওকে, চলে আসি। এরপরে আসেন 2.30। 2.30 যে ম্যাথটায় সেটা দেখেন কি বলা আছে, একটা বিকিরণের তরঙ্গ সংখ্যা দেয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু আরো একটা জিনিস ছিল, তরঙ্গ সংখ্যা ছিল।
তরঙ্গ সংখ্যা কি? তরঙ্গ সংখ্যা নিউ বার ইকুয়াল টু কি? 1/λ। তাহলে 1/λ ইকুয়াল টু করেন 1/410 ইন্টু 10⁻⁻৯। ঠিক আছে, তার মানে এখানে কিন্তু যেই ইউনিটে করবেন সেই ইউনিটে আসবে। আপনি যদি এখানে ন্যানোমিটারে করেন, এখানে বলতে পারেন যে ভাই আপনি মিটারেই কেন বসাইলেন, আপনি কি ন্যানোমিটারে করতে পারতেন না? করতে পারতাম, কিন্তু আমি এই জায়গাটাতে মিটারে করছি, দ্যাটস ওয়াই এটা মিটারে করছি। যদি এটা ন্যানোমিটারে করতাম তাহলে ইউনিটটা আসবে ঠিক উল্টাটা। এটা যদি আমি মিটারে করি, এই ইউনিট আসবে পার ন্যানোমিটার, পার মিটার, এই টাইপের। ঠিক আছে, তাহলে এই অ্যান্সারটা কত আসবে? 243.9 ইন্টু 10⁻⁴ পার মিটার। এই যে ইউনিটটা দেখবেন পার মিটার, মিটার কি আছে? ভাগ আছে। বোঝা গেছে? মিটার কি আছে? ভাগ আছে। বোঝা গেছে? দেখেন, বোঝা গেছে? বোঝা গেছে? ক্লিয়ার করেন, বোঝা গেছে কিনা? ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এরপরে চলে আসেন 2.30 যে ম্যাথটা বলা আছে, একটু বইটা বের করবেন সবাই, একটু বইটা বের করবেন। এখানে বলা আছে যে বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডার মান দেয়া আছে কত ভাইয়া? যে বিকিরণের ল্যামডার মান হচ্ছে 165 ইন্টু 10⁻⁴ পার মিটার। তাহলে দেখেন বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, তার ফ্রিকোয়েন্সি বা স্পন্দন সংখ্যা নির্ণয় করো। তার মানে আমাকে নিউ এর মান নির্ণয় করতে বলছে। ওই একই জিনিস আমার, আচ্ছা এটা তো ল্যামডার মান দেয়া নাই ভাইয়া, পার মিটার, এটা তো নিউ বারের মান দেয়া আছে, তরঙ্গ সংখ্যা নিউ বারের মান দেয়া আছে। তাহলে এখন দেখেন আপনি কি করবেন, একটু বোঝার চেষ্টা করবেন যে ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ, নাকি ল্যামডা ইজ ইকুয়াল টু সি বাই নিউ। তাহলে দেখেন নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তার মানে আমি আপনাকে কি শিখছিলাম? নিউ ইকুয়াল টু হচ্ছে সি ইন্টু হচ্ছে 1/λ। এই 1/λ ইকুয়াল টু কি আপনি জানেন? এই 1/λ ইজ ইকুয়াল টু হচ্ছে আপনার নিউ বার। তার মানে আপনি ঠিক এই জায়গাটাতে লিখতে পারবেন যে নিউ ইজ ইকুয়াল টু সি নিউ বার। তাহলে আপনি দেখেন এই জায়গা থেকে ইজিলি ম্যাথটা বের করতে পারবেন। ঠিক আছে, ফ্রিকোয়েন্সি আপনাকে এভাবেই বের করে নিতে হবে। আপনি ভালো মতো বুঝেন, ফ্রিকোয়েন্সিটা আপনাকে এভাবেই বের করে নিতে হবে। আপনাকে বারবার দুইটা ম্যাথ করার কোনো দরকার নেই, বইয়ে যেভাবে আছে এইভাবে ম্যাথ করার দরকার নেই, আপনি এটা ভাঙায় নেন। সি কত? 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা সাধারণত এসআই এককে করব। নিউ বারের মান যেহেতু পার মিটারেই দেয়া আছে তাহলে আর চেঞ্জ করা লাগবে না। 165 ইন্টু 10⁻⁴। তাহলে আমার টোটাল মানটা কত আসে? টোটাল মানটা কত আসে? 495 ইন্টু 10⁻12 পার সেকেন্ড। এই পার সেকেন্ডটা থাকবে কারণ এখানে মিটার আছে, এটা পার মিটার, এই মিটার কাটা, তাহলে শুধুমাত্র আমার পার সেকেন্ড থাকবে। এই পার সেকেন্ড মানেই হচ্ছে হার্টস, এই পার সেকেন্ড মানেই হচ্ছে হার্টস। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার? তাড়াতাড়ি বলেন ভাই, তাড়াতাড়ি বলবেন। ক্লিয়ার হয়েছে রে? হো কিছুই বলে না, এরা আসলে বলদ, বলদের দ্বারাই কিছু হবে না। অঙ্কগুলা কি বুঝতে পারতেছিস কিভাবে করতেছি? অঙ্কগুলা কি বোঝা যায়? কাদার দল।
2.31 সেম। 2.32 এখন দেখ 2.32 দেখ। আচ্ছা 2.31 সেম হইলেও আচ্ছা করাই দিচ্ছি দাঁড়া। দেখ 2.31 বলছে কি একটা বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 530 ন্যানোমিটার। 530 ন্যানোমিটার। তরঙ্গ সংখ্যা আর রশ্মির কম্পাঙ্ক নির্ণয় করো। এটা ল্যামডার মান দেয়া আছে, তরঙ্গ সংখ্যা নিউ বারের মান বের করবা তুমি, আর নিউ এর মান বের করবা। এই দুইটা মান তুমি বের করতে পারবা। এখন বলছে রশ্মিটির বর্ণ কিরূপ হবে, দেখো 530 ন্যানোমিটার, ভালো করে বুঝবা। 380, তারপরে কি 01 নাম্বারটা বলো, 01744, তারপর কত 0174426 442650 751557। এইটা দেখো 44, তার মানে 44 যোগ করো 424, তার মানে 424 থেকে আসবে 26 মানে 450, 4426 এরপর আসে 50, 450 থেকে 500, 75 500 থেকে 575। এই যে এইটা বে নি আ স, তার মানে সবুজ। এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা, এই যে এটা হচ্ছে সবুজ আলো। সবুজ আলো বুঝতে পারছেন কেমনে বের করতে হয়? এটা সবুজ আলো, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি বের করবেন। এটা হচ্ছে সবুজ আলো, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি বের করে নিতে পারবেন, এটা সবুজ আলো। তার মানে এই জায়গাটাতে আপনি ইজিলি বের করে নিতে পারবেন যে ভাই আমি এখানে কিভাবে বের করবো, ওই যে বে নিয়া সহ কলা এখানে নাম্বারটা বের করে আমি এখানে ম্যাথটা বের করে নিতে পারবো। ক্লিয়ার হয়েছে আপনাদের? এটা দেখছেন কিভাবে বের করতে হয়? এটা সবুজ বর্ণের পরিসর। ক্লিয়ার? আর এখান থেকে তো আপনি নিউ বার এবং নিউ এর মানটা বের করে নিতেই পারবেন। এটা তো খুব একটা বড় ফ্যাক্ট না, এটা খুব একটা বড় ফ্যাক্ট না। ঠিক আছে, এরপরে চলে আসি 3.32, সরি 2.32। তো 2.32 যে ম্যাথটা সেটা একটু দেখো, যে লিথিয়াম পরমাণু কি বলছে এখানে, লিথিয়াম পরমাণুর লাল বর্ণের রেখা বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য, লাল বর্ণের রেখা বর্ণালী তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, ল্যামডা দেয়া আছে হচ্ছে 671 ন্যানোমিটার। এই আলোক রশ্মির ফোটন শক্তি গণনা করো। ফোটন শক্তি তার মানে ই এর মান গণনা করতে বলছে। দেখো ই ইকুয়াল টু কি আমরা জানি এইচ নিউ, তাহলে নিউ ইকুয়াল টু কি, ই ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা। এখন দেখো এইখানে আছে ন্যানোমিটারে, আমি যদি এইচ কি, এইচ এর মানটা কি বলো দেখি। এইচ হচ্ছে আমার প্ল্যাঙ্কের ধ্রুবক, ভালো করে বুঝবা। এইচ হচ্ছে আমার প্ল্যাঙ্কের ধ্রুবক, তার মানে প্ল্যাঙ্ক 6.626 ইন্টু 10⁻34। যদি তুমি জুল সেকেন্ড নাও তাহলে অবশ্যই জুল মানে কিন্তু কি নিউটন মিটার, ভালো করে বুঝবা। জুল জুল জুলের ভাঙলে কি হয়? দেখো জুল ভাঙলে কি হয়, কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2। এই দেখো, তাহলে দেখো এখন কেজি মিটার স্কয়ার সেকেন্ড ইনভার্স 2, ভালো করে বুঝবা। এখন এই যে তুমি জুলটা ভাঙাচ্ছ, খুবই ভালো মতো বোঝার চেষ্টা করো। জুলটা ভাঙাচ্ছ তার মানে এখানে আমার মিটারটা আছে, তার মানে এইটা হবে আমার মিটারে, এইটাও হবে আমার মিটারে। সবগুলা ইউনিটে একই জিনিস থাকতে হবে, নাহলে এই যে এইচ এর যে মানটা এইটা আমাকে ন্যানোমিটারে আনতে হবে। তার থেকে ভালো আমি এইটাকে মিটারে নিয়ে যাই। তাহলে কত, 9 দিয়ে ন্যানো, 9 দিয়ে 9, তাহলে 671 ইন্টু 10⁻⁻9 মিটার। এখন দেখেন এখানে সি এর মান, এইচ এর মান হচ্ছে এটা
যে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 ইন্টু সি এর মান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ল্যামডার যে মানটা এটা হচ্ছে 671 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। তাহলে এখান থেকে যে মানটা আসবে, করেন তো মানটা কত আসে। আমি বইয়ের নিয়মে করি নাই, কিন্তু আমি বইয়ের নিয়মে করি নাই। আপনাকে আমি আবারও বলতেছি, আপনাকে অবশ্যই আপনাকে ট্রিকি হইতে হবে। আপনি ইউনিট যদি না শিখেন আপনি কোনো ম্যাথ পারবেন না। আবারও বললাম, আপনি যদি ইউনিট না শেখেন আপনি কোনোভাবেই কোনো ম্যাথ পারবেন না। আবারও বলে রাখলাম। ইউনিট যদি না শেখেন কোনোভাবেই ম্যাথ পারবেন না। এখন এটা করেন তো কত আসে, ম্যাথের অ্যান্সারটা কত আসে দেখেন তো একটু, অ্যান্সারটা কত আসে একটু দেখেন। অনেক বড় বড় জায়গায় দেখলাম, কিছু কিছু বড় বড় প্ল্যাটফর্মেও এরকম স্লাইডেই ক্লাস নেয়। স্লাইডে ক্লাস নিলে অনেক কিছু গোছায় পড়ালেখা করা যায়। ঠিক আছে, গোছায় পড়ালেখা করতে চাইলে স্লাইডে ক্লাস করার অভ্যাস করে তোলো। তাড়াতাড়ি বলেন অ্যান্সার কত আসছে। 2.96 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। গুড। দেখেন বইয়ের সাথে, বইয়ের ম্যাথগুলোর সাথে কি কত কোনো সমস্যা হচ্ছে বইয়ের ম্যাথগুলোর সাথে? বইয়ের ম্যাথগুলোর সাথে কিন্তু আপনার কোনোদিনই সমস্যা হবে না আমি যেভাবে ঠিক পড়াচ্ছি। ঠিক আছে, আমি যেভাবে পড়াই আপনাকে বুঝতে হবে যে ভাইয়া কিভাবে পড়ায়। আমি বইয়ের ম্যাথ কোনোদিনই ফলো করি না। আর অবশ্যই আপনাকে কি চিন্তা করতে হবে, প্রথমে ম্যাথটা পড়তে হবে, তারপর আপনাকে ইউনিটটা কনভার্ট করে নিতে হবে। ইউনিটটা কনভার্ট করে যদি না নেন সেই ক্ষেত্রে আপনি ধরা খাবেন। এটা মনে রাখবেন, যদি এটা এসআই একক নেন, এটা এসআই একক, তার মানে এটা আপনাকে এসআই এককে নিতে হবে, ল্যামডার মানটা এসআই নিতে হবে। যদি এটা আপনি সিজিএস এককে নেন, সিজিএস, তার মানে এটাকেও আপনাকে সিজিএস এককে নিতে হবে, এইটাকেও আপনাকে ল্যামডাটাকেও সিজিএস এককে নিতে হবে, সিটাকেও সিজিএস এককে নিতে হবে। আপনি যেটাই করেন না কেন আপনাকে যে কোনো একটা ইউনিটে কনভার্ট করে নিতে হবে। আমি কি বুঝাইতে পারছি কিনা বলেন। আচ্ছা, কয়েকটা জিনিস আমি লিখে দিছিলাম কিনা আমি জানি না। দেখেন ইএসইউ এর পূর্ণ অর্থ কি জানেন? এটা পড়াইছিলাম, গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। এটা হচ্ছে ইএসইউ তো না, এটা হচ্ছে আর্ক, সরি এটা আমি লিখে দিছিলাম বোধহয়। এটা হচ্ছে আর্ক। আর ইএসইউ এর পূর্ণ অর্থ হচ্ছে গ্রাম টু দি পাওয়ার হাফ সেন্টিমিটার 3/2 সেকেন্ড। এই জিনিসগুলো একটু পড়বেন। আজকে ইভা মনে হয় আসে নাই, ইভাকে দিতে হবে মাইল। আমি কি বুঝাইতে পারছি? ম্যাথ গুলা কি আপনারা করতে পারবেন? এখন ম্যাথ গুলা কি করতে পারবেন? ম্যাথ গুলা করতে পারবেন? এখন চলে আসি 2.33 নাম্বার ম্যাথটাতে চলে আসি। দেখেন 2.33 বোর লাগে নাকি? পড়তে বোর লাগলে বলবেন, পড়তে বোর লাগলে বলবেন। ঠিক আছে, তাহলে আমি রাদারফোর্ড হয়ে যাব। পড়তে বোর লাগলে বলবেন, নাহলে আমি ডি ব্রগলি হয়ে যাব, কোনো সমস্যা নাই। দেখেন হাইড্রোজেনের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ, হাইড্রোজেনের ইলেকট্রনটি তৃতীয় বোর কক্ষপথ থেকে, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমার পার্সেল আসছে একটা, পার্সেলটা পিক করি। লেখেন ওখানে, পড়েন প্রশ্নটা পড়েন যে কি বলছে। যে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটি তৃতীয় বোর কক্ষপথ থেকে প্রথম বোর কক্ষপথে লাফিয়ে গেল। মানে 3 নাম্বার কক্ষপথ থেকে সে 2 নাম্বার কক্ষপথে লাফাই গেছে। খুবই ভালো কথা। এখন বলছে বিকির্ণ ফোটন শক্তির তরঙ্গ দৈর্ঘ্য সেন্টিমিটারে। বের করেন তো ল্যামডার মানটা সেন্টিমিটারে, বের করেন ল্যামডার মানটা সেন্টিমিটারে বের করেন।
বের করেন, ল্যামডার মানটা সেন্টিমিটারে বের করেন। বের করেন, বের করেন, পারবেন না? ইজিলি, ইজি কিন্তু। করেন করেন, হো তাড়াতাড়ি করেন। পারছেন? এটা পারছেন? খুবই সহজ। দেখেন, আমি একটু দেখাই আপনাদের। দেখেন, এইটা হচ্ছে আমার 1, 2, 3 নাম্বার কক্ষপথ থেকে, ভালো করে বুঝবেন। 3 নাম্বার কক্ষপথ থেকে 1 নাম্বার কক্ষপথে আমার ইলেকট্রনটা লাফায় আসছে, ঠিক আছে? 3 নাম্বার কক্ষপথ থেকে 1 নাম্বার কক্ষপথে লাফিয়ে আসছে। আর বিকিরণ রশ্মির ফোটন শক্তির তরঙ্গ দৈর্ঘ্য। আচ্ছা, এখন ইকুয়াল টু কি? ইকুয়াল টু আমি কি জানি? এইচ নিউ। এটা হচ্ছে আমি এর আগেই পড়াইছিলাম। ইকুয়াল টু হচ্ছে এইচ নিউ। তাহলে ইকুয়াল টু কি? ইকুয়াল টু হচ্ছে এইচ সি বাই ল্যামডা। আচ্ছা, এখন বলা হয়েছে যে এইটা তরঙ্গ দৈর্ঘ্য। এখন আপনি একটু বোঝার চেষ্টা করেন যে এইখানে বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য, এখানে আর কোনো কিছুই দেয়া নাই, আমার কোনো কিছুই দেয়া নাই। এখানে ই এর মান দেয়া নাই, এখানে E1 এর মান এখানে চলে আসছে। এটা হচ্ছে আমি মনে করলাম E3, আর এটা মনে করলাম আমি E1। তাহলে দেখেন, আপনি যদি এইখান থেকে এটা বের করেন যে E3 ইজ ইকুয়াল টু E1 ইন্টু হচ্ছে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এটা করা যায়? এটা আমরা করতে পারি, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তার মানে আপনি দেখেন E3 এর মানটা আমি ইজিলি এখান থেকে বের করে নিতে পারবো। E3 এর মানটা ইজিলি বের করে নিতে পারবো, ঠিক আছে না? E3 এর মানটা বের করে নিতে পারবো। এখন দেখেন E3 এর মান, E1 এর মান কত? -2.18 ইন্টু জেড স্কোয়ার ইন্টু 10 টু দি পাওয়ার -18 জুল ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, যেহেতু হাইড্রোজেন পরমাণু বলছে, এবং কক্ষপথ হচ্ছে 3, 1 ডিভাইডেড বাই 3 স্কোয়ার। দেখেন দেখি মানটা কত আসে, E3 এর মানটা কত আসে। কারণ আপনি E1 এর মান তো জানেন, আপনি E1 এর মান জানেন, আপনাকে আর এখানে কোনো কিছুর মানই দেয়া নাই। আপনার এই সূত্রটা লাগবেই না এখানে, এই সূত্রটা এখানে লাগবেই না, কারণ এখানে শক্তি গণনা চাইছে। এখন দেখেন এখানে E3 এর মান পাবেন -0.2422 ইন্টু 10 টু দি পাওয়ার -18 জুল। এখন দেখেন এটা E3 এর মান পাইলেন। এখন দেখেন আপনি ডেল ই এর মান বের করেন। এখানে কিন্তু বলছে যে লাফিয়ে পড়লে বিকীর্ণ শক্তির তরঙ্গ দৈর্ঘ্য, ভালো করে বুঝেন। বিকীর্ণ শক্তি, এই যে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলে আলো কি হয়, শক্তিটা বিকিরণ হয়। এই যে বিকীর্ণ শক্তিটা যেটা হয়েছে, এই যে বিকীর্ণ শক্তি, এই বিকিরণ শক্তিটাই তো আলো। তাহলে বিকীর্ণ শক্তি ডেল ই ইকুয়াল টু কত? E3 মাইনাস অফ E1। তাহলে এখান থেকে আমার অ্যান্সার আসবে কত বলেন দেখি? ওরা আর্গে করুক। এখন যদি আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্যটা আবার আমার সেন্টিমিটারে বলছে, তাহলে এটা আর্গে করতে পারেন। এটা যদি আমি জুলে না নেই, এটা জুলে না নিয়ে কিন্তু আপনি এটা আর্গেও নিয়ে আসতে পারেন, ঠিক আছে? এটা আর্গে নিয়ে আসলে এটা হবে হচ্ছে -0.2422 ইন্টু 10 টু দি পাওয়ার -11 আর্গ।
ঠিক আছে, তাহলে আগে নিয়ে আসেন, একবারে করলে অ্যান্সার চলে আসবে। তাহলে দেখেন 0.2422 ইন্টু 10⁻⁻11 মাইনাস অফ, এটা প্লাস করে দিই, মাইনাস অফ মাইনাস আছে তো 2.18 ইন্টু 10⁻⁻11 আর্ক। তাহলে আর্গে নিয়ে আসলেন, তার মানে এখানে আপনি সেন্টিমিটার ইজিলি ইউজ করতে পারবেন। ই এর মান যেহেতু আর্গে নিয়ে আসলেন, তাহলে আপনি সেন্টিমিটার ইউজ করতে পারতেছেন। তাহলে এখানে আপনার আসতেছে হচ্ছে 1.9378 ইন্টু 10⁻⁻11 আর্ক। এটা ডেল ই এর মান। এখন আপনি এই জায়গায় আসেন, তাহলে ই ইকুয়াল টু কি, ইকুয়াল টু আপনি লেখেন, এখানে লেখেন ডেল ই ইকুয়াল টু হচ্ছে HC ডিভাইডেড বাই ল্যামডা। এখন দেখেন ডেল ই আছে, ল্যামডার মানটা আমার বের করতে হবে, ল্যামডা ইকুয়াল টু এইচ এর মানটা আপনি কোন এককে বসাবেন, এখন বলেন এইচ এর মানটা আপনি কোন এককে বসাবেন। এটা বলতে পারলে আমি আপনাদের কাছে ছুটি দিয়ে দেবো। জান, এটা যদি কেউ বলতে পারে আমি আপনাকে ছুটি দিয়ে দিব। এইচ এর মানটা আমি এখন কোন এককে বসাবো, এইচ এর মানটা আপনি কোন এককে বসাবো বলেন। কেউ একজন বলতে পারুক, এই ম্যাথ করাই ছাড়ে দিব। জান, তাহলে কথা দিলাম। বলেন এইচ এর মানটা আমি কোন এককে বসাবো। এতক্ষণ লাগে নাকি বলতে? এতক্ষণ তো লাগার কথা না। এতক্ষণ লাগলে তো খুবই সমস্যা। বলেন এটা কোনো কথা? গাধার মতো আপনারা বসে আছেন। ছি, আপনারা এখনো বুঝতেই পারেন না যে এইচ এর মানটা আপনি কোন এককে বসাবেন। ও মা, একজন হয়ে গেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একসাথে সবার নেট গেছে। দেখেন গাধা যেহেতু, দেখেন আমি এই জায়গাটাতে ই এর মানটা বসাইছি আর্ক। আপনারা জানেন যে প্লাঙ্কের ধ্রুবক এইচ ইকুয়াল টু হয় আমি আর্ক সেকেন্ড বসাই, আর না হলে আমি জুল সেকেন্ড বসাই, নাহলে কিলো জুল সেকেন্ড পার মোল। এটা যদি 1 মোলের জন্য বলে তখন হিসাবটা করব আমরা, এনে 1 মোলের জন্য না, ঠিক আছে, 1 মোলের জন্য বলে নাই। তার মানে এই জায়গাটাতে আমি এইচ এর মানটা বসাবো হচ্ছে আর্ক সেকেন্ডে। তার মানে ল্যামডা ইকুয়াল টু কত, 6.626 ইন্টু 10⁻⁻27 আর্ক। তাহলে সি এর মানটাও আমাকে সেন্টিমিটারে বসাইতে হবে, 3 ইন্টু 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড, আর ডিভাইডেড বাই ই এর মানটা বসাইতে, এই যে ই এর মানটা এখানে বসাই দেন, 1.9378 ইন্টু 10⁻⁻11 10⁻⁻11, দেন এখান থেকে কাটাকাটি করেন, এই ল্যামডার মানটা পাবেন আপনি। খুব খারাপ লাগলো যে আপনারা সবাই চলে গেলেন কেন, এটা খুবই খারাপ লাগলো। ঠিক আছে, আপনারা সবাই চলে গেলেন হুট করে, হ্যাঁ, এটা কোনো কথা? ঠিক আছে, আজকের মতো